আশা করি ভালো আছো, নিরাপদে আছো। করোনার থাবায় পুরা বিশ্ব জর্জরিত। ভাবছিলাম হয়তো বা আমরা এখান থেকে দ্রুতই অবসান পাব, কিন্তু বিগত কয়েকদিনের মৃত্যু এবং সংক্রমণের যে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে, সেটা দেখে ভীতির সঞ্চার হচ্ছে আমাদের মধ্যে। যাই হোক, আমরা তোমাদের তুলনায় আমরা একটু ঝুঁকিতে বেশি, কারণ এখানে তো তোমরা দেখছোই করোনা আক্রান্ত হয়তো বা সব বয়সের মানুষই হচ্ছে, কিন্তু যাদের বয়স অপেক্ষাকৃত বেশি তারাই কিন্তু ঝুঁকিতে থাকছে বেশি। এবং আমাদের সহকর্মীর মধ্যে অনেকেই এই পর্যন্ত আক্রান্ত হয়েছে, আল্লাহর রহমতে তারা সুস্থ হয়েছে। তবে দু একজনের নিকটাত্মীয়কে তারা হারাইছে, যেটা খুবই খুবই দুঃখজনক, মানে যেটা ভাষায় বর্ণনা করার মতো না। এই যে নন মেজর যারা জুলজির স্টুডেন্ট আজকে আমার সাথে যুক্ত হবা বা এই ক্লাসটা দেখবা, তোমাদেরও ডিপার্টমেন্টের প্রিয় একজন ম্যাডামের হাজব্যান্ড আমাদেরকে ছেড়ে চলে গেছে এই করোনার কারণে। তাহলে দেখো, করোনা কিন্তু এখন আমাদের উদাহরণ কিন্তু আমরা এখন খুব সহজেই আমাদের পরিচিত জনদেরকে দিয়েই উদাহরণ এখন দিতে পারছি। তার মানে দেখো যে করোনা কতটা ভয়াবহ রূপ নিচ্ছে, যার জন্য আমরা এখন আশেপাশেই দেখতে পাচ্ছি। আগে তো শুনতাম যে অমুক আক্রান্ত, তমুক আক্রান্ত বা অমুক মারা গেছে, তাদেরকে চিনতাম না। আর এখন আক্রান্তের যদি বিষয় বলি, তাহলে দেখো যে আমাদের খুব নিকটজনেরাই কি আক্রান্ত হচ্ছে। এবং মাঝে মনে করছিলাম যে আক্রান্ত তো অনেকেই হচ্ছে, কিন্তু মৃত্যু তো আসলে আমরা ওইভাবে কাউকে যারা মারা যাচ্ছে তাদেরকে তো চিনি না, হয়তো বা অন্য অসুস্থতা বা কিছুর জন্য মারা যাচ্ছে, এরকম হয়তো বা আমরা চিন্তা করছিলাম। কিন্তু এখন সেই মৃত্যুও কিন্তু আমাদের খুব নিকটজনদের কাছে চলে এসছে। তো যাই হোক, তাই এই ভয়াবহ যে পরিস্থিতি, তার জন্য সরকারের যে যথাযথ সিদ্ধান্ত লকডাউন, সেটাকে কার্যক্রম চলছে। তোমাদেরকে আমি প্রথমেই যেটা অনুরোধ জানাবো যে এই স্বাস্থ্যবিধি তো মেনে চলবাই, আর এই যতদিন লকডাউন থাকে বা লকডাউন ছেড়ে গেলেও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা, লকডাউনের মধ্যে নিজেকে অন্যদের থেকে দূরে রাখা, এই কাজটা তোমরা একটু দয়া করে নিজের স্বার্থে এবং পরিবারের স্বার্থে তথা পুরা দেশের স্বার্থে তোমাদেরকে এই কাজটা একটু করতে হবে। তা যাই হোক, আর দুঃখের খবর দিয়ে আমরা ক্লাস শুরু করলেও আমরা আসলে পড়বো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমার সাথে দেখতে পাচ্ছি দুজন আছে, তোমরা যদি ক্লিয়ার আমাকে শুনতে পাও, দেখতে পাও, তাহলে একটু রেসপন্স করো, তাহলে ভালো লাগবে এবং আমি বুঝবো যে আমার লাইভ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন, মানে আমি শুরু করতে সক্ষম হয়েছি। আর এই ক্লাসটা যখন মানে এই নন মেজরের যে ছেলেরা আছে, সেটা জুলজি হোক আর জিওগ্রাফির ছেলেরা হোক, তাদের জন্যই মূলত ক্লাসটা আমার নেওয়া। তবে আমাদেরও অনার্স থার্ড ইয়ারের যে ছেলেরা আছে তাদেরও এই ক্লাসটা কাজে আসবে। যদিও থার্ড ইয়ারের ছেলেদের জন্য আমার এই টপিকের ক্লাস নেওয়া আছে, ইউটিউবে পাবা। তারপরেও একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস অবশ্যই হুবহু হয় না, ভিন্নতর হয়ে থাকে, এবং সেখানে এক ক্লাসে যে ইনফরমেশনগুলো দেওয়া হয় আরেক ক্লাসে গিয়ে তখন দেখা যাবে যে ইসের ইনফরমেশনগত বা বোঝানোর যে ধরন, তার মধ্যে কিছুটা ভিন্নতা থাকে। তাই একটা টপিকেরই যদি দুইটা ক্লাস দেখা যায়, তাহলে অনেক ভালোভাবে আশা করি তোমরা আরও ভালোভাবে তোমরা এই ক্লাসটা বুঝতে পারবা। তো যাই হোক, আজকে আমাদের যে টপিক, সেটা নন মেজর সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য সিলেক্ট করা হলো ওভারভিউ অফ সেল। ওভারভিউ অফ সেল মানে আমরা যেটা বুঝি সেটা হলো যে কোষ এবং সেই কোষ সংক্রান্ত কিছু ধারণা এখানে। তা যাই হোক, আমরা কোষ নিয়ে মূলত আলোচনা করব। আমার কাছে অ্যানিমেশন আছে, আমরা কোষের ভেতরে ঢুকবো, বাইরে থেকে দেখব, বিভিন্নভাবে আমরা কোষকে বোঝার চেষ্টা করব। তার আগে প্রথমে একটু বলে নিই যে কোষ কিন্তু তোমরা সবাই কম বেশি চিনো, জানো, কোষ সম্পর্কে ধারণা তোমরা অনেক আগে থেকেই গ্যাদার করো বা তোমাদেরকে আছে। সেটা হলো আমি যতটুকু দেখছি ক্লাস 4-5 থেকেই বোধহয় কোষ সম্পর্কে আলোচনা শুরু হয়। সেই হিসাবে কোষের আবিষ্কারককে সেটা তোমরা জানো, কোষ চিনো সবাই। এবং যারা এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, তারা কম বেশি বাস্তবে কোষ দেখছো, সেই মাইক্রোস্কোপিক কোষগুলাই দেখছো। আর অনেকেই যারা আছে যারা কোনোদিন বায়োলজি পড়েও নাই, তারাও কিন্তু একটা সিঙ্গেল কোষ প্রায়ই দেখে থাকে, সেটা হলো মুরগির ডিম, হাঁসের ডিম বা যে কোনো জীবের ডিম। প্রতিটা ডিমই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সেল। তো সেল আমরা বাস্তবে দেখছি,
সেটা বড় সাইজের সেল দেখছি, মাইক্রোস্কোপিক সেলও আমরা দেখছি। যারা বায়োলজির স্টুডেন্ট অর্থাৎ বোটানি বা জুলজির স্টুডেন্ট তারা ইন্টারমিডিয়েটে দেখছে, আবার অনার্স লেভেলেও তারা দেখছে। তাই সেল সম্পর্কে খুব বেশি বলার নাই, তবে সেলের সংজ্ঞা নিয়ে আমাদের অনেকেরই একটু কনফিউশন আছে জানা এবং বোঝার ক্ষেত্রে। সেই সংজ্ঞাটাকে আগে আমি একটু ভালো করে তোমাদের সামনে তুলে ধরবো, ক্লিয়ার করব। তারপরে আমরা সেলের সংজ্ঞা বোঝার পর সেই সংজ্ঞা অনুযায়ী সেলকে আমরা ভালো মতো দেখব, এবং সাথে সাথে আমরা সেলের যে লার্জেস্ট দুইটা ক্যাটাগরি আছে, একটাকে আমরা বলে থাকি ইউক্যারিওটিক সেল আর একটা হলো বলি প্রোক্যারিওটিক সেল, তাদের মধ্যে পার্থক্য করা শিখব, এবং সাথে সাথে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আমরা পার্থক্য করা বা তুলনামূলক আলোচনা করা শিখব। ওকে, তাহলে প্রথমেই আমরা সেলের সংজ্ঞাটা একটু ভালো করে একটু বুঝে নিই। খেয়াল করো যে নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম যখন কোনো বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে, তখন সেই বস্তুটাকে আমরা সাধারণভাবে বলে থাকি সেল বা কোষ। তার মানে কোষ মাত্রই প্রোটোপ্লাজম থাকবে আর একটা বৈষম্য ভেদ্য পর্দা থাকবে। আমি যদি এখানে একটু এঁকে দেখানোর চেষ্টা করি, তাহলে ধরে নাও এইটা হলো সেই পর্দাটা, এই পর্দাটা হইতে হবে বৈষম্য ভেদ্য। তাহলে এই বৈষম্য কি ভেদ্য কি আমি একটু পরে বোঝাবো। এরপরে যেটা থাকবে সেটা হলো প্রোটোপ্লাজম। আমি বলছি একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা কি থাকবে, বেষ্টিত থেকে যে এককটা তৈরি করবে সেই এককটাই কোষ। সাথে আরও কিছু অ্যাড করব পরে। তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে আমি ব্লু কালারে এখানে নিউক্লিয়াস দেখাইতে পারি। কোষে যদি আমি এখানে দেখাই, তাহলে এই যে ব্লু কালারের যে অংশটা এটা হলো নিউক্লিয়াস। তোমরা সবাই নিউক্লিয়াসকে চিনো। আর নিউক্লিয়াসের বাইরে যে ঘন যে পদার্থটা থাকে, জেলির মতো যে পদার্থটা থাকে, সেই পদার্থটাকে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। তোমরা জানো। ওকে, সাইটোপ্লাজম। তাহলে দেখো, আমরা যদি এখন সাধারণভাবে আলোচনা করি, তাহলে এই যে কোষ, কোষের মধ্যে যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে জেনেটিক ম্যাটেরিয়াল। এখন প্রশ্ন হলো জেনেটিক ম্যাটেরিয়ালটা আবার কি? জিন, জেনেটিক বস্তু, বাংলায় বলি জেনেটিক বস্তু, অর্থাৎ যে বস্তু থেকে জীবের বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রিত হয়, বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়, সেই বস্তুটাকেই আমরা সাধারণভাবে বলে থাকি জেনেটিক ম্যাটেরিয়াল। সেটা কি? ডিএনএ। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ ডিএনএ আছে। খেয়াল করো। এবার এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে যে ঘন যে দানাদার পদার্থ, এটারে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এখন দেখো, এই সাইটোপ্লাজম আর জেনেটিক ম্যাটেরিয়ালকে একত্রে আমরা বলে থাকি হলো প্রোটোপ্লাজম। কি বলি? প্রোটোপ্লাজম। এখন বলতে পারো নিউক্লিয়াস না বলে জেনেটিক ম্যাটেরিয়াল কেন বললাম? কারণ কিছু কোষ আছে, যেমন ব্যাকটেরিয়ার কোষ আছে, যেখানে নিউক্লিয়াস থাকে না বাট জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস থাকবে না, শুধু ডিএনএ, শুধু ডিএনএ অংশ, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে। তাই সাইটোপ্লাজম আর জেনেটিক ম্যাটেরিয়ালকে একত্রে আমরা বলে থাকি হলো প্রোটোপ্লাজম। ওকে, তাহলে এই গ্রিন কালার আর ব্লু কালারের যতটুকু অংশ আমি দেখাইছি টোটাল মিলে হলো প্রোটোপ্লাজম। আর তার বাইরে যে আবরণ, এই আবরণটারে আমরা বলছি বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে এই পর্দাটা সম্পর্কে দুইটা বিশেষণে ব্যবহার করা হয়েছে, দুইটা বিশেষণে পর্দাটাকে বিশেষায়িত করা হয়েছে। প্রথম যেটা সেটা হলো বৈষম্য, আর দ্বিতীয় যেটা সেটা হলো ভেদ্য। তাহলে এই বৈষম্য আর ভেদ্য বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করতে হবে। আমি যদি দেখাই যে এই জায়গাটাই মনে করো আর একটা কোষ আছে, এই যে ধরে নিলাম এখানে আর একটা কোষ, তাহলে এই একটা কোষ, এই জায়গাটাই আর একটা কোষ। ওকে, আমি কোষ দুইটার এখন নাম দিতে পারি। এইটা হলো এ কোষ আর এইটার নাম দিলাম আমি বি কোষ। তাহলে দেখো, আমি যদি এখন এ কোষ আর বি কোষ যদি আমরা দেখি, খেয়াল করো, এই যে এ কোষ আর বি কোষ। এবার এ কোষ আর বি কোষের মধ্যে, এ কোষের মধ্যে প্রোটোপ্লাজম আছে, বি কোষের মধ্যেও প্রোটোপ্লাজম আছে। তাহলে এই দুই প্রোটোপ্লাজমকে পৃথক করে রাখছে কে? এই পর্দা, এই যে পর্দা, এই পর্দার কারণে দুইটা কোষের প্রোটোপ্লাজম মিশে যাচ্ছে না। তাহলে যে পর্দা কোনো কিছুকে, কোনো বস্তুকে পৃথক করে, সেই পর্দাকে আমরা কি বলবো? বৈষম্য পর্দা। খেয়াল করো,
যেমন মনে করো যে কলেজে 2 কলামে তোমরা ক্লাস করো, মাঝে আমি পর্দা তুলে দিলাম। এক পর্দাতে আমি ভালো স্টুডেন্টদেরকে এক পাশে ভালো স্টুডেন্ট আর এক পাশে খারাপ স্টুডেন্ট রেখে আমি পর্দা তুলে দিলাম। তাহলে ওই পর্দাটারে কি বলবো আমি? বৈষম্য পর্দা। কারণ ওই পর্দা 2 ভাগে ভাগ করে দিছে। কাদের কাদের? এই ভালো স্টুডেন্ট আর দুর্বল স্টুডেন্টদেরকে। ভালো মানে স্টুডেন্ট আর দুর্বল স্টুডেন্টদেরকে আলাদা করে দিছে ওই পর্দা। তাই পর্দাটারে কি বলবো আমরা? বৈষম্য পর্দা। খেয়াল করো, তাহলে বৈষম্য পর্দা বলতে কি বুঝলাম? যে কোনো বস্তুকে পৃথককারী পর্দাটাকেই বলা হবে বৈষম্য পর্দা। তাহলে এই কোষেও প্রোটোপ্লাজম আছে, এই কোষেও প্রোটোপ্লাজম আছে। তাহলে এ কোষ আর বি কোষের মধ্যে বিদ্যমান প্রোটোপ্লাজমকে যে পর্দা পৃথক করে রাখে, যে পর্দার কারণে 2 প্রোটোপ্লাজম মিশে যেতে পারে না, সেই পর্দাটারে আমরা বলে থাকি বৈষম্য পর্দা। অথবা যদি সিঙ্গেল একটা কোষ হয়, তাহলে পরিবেশের সাথে, পরিবেশের উপাদানের সাথে প্রোটোপ্লাজম মিশে যেতে পারবে না যে পর্দার কারণে, সেই পর্দাটারে কি বলবো আমরা? বৈষম্য পর্দা। অর্থাৎ পরিবেশ থেকে কোষের প্রোটোপ্লাজমকে পৃথক করে রাখে যে পর্দা, সেই পর্দা কি? বৈষম্য পর্দা। অর্থাৎ বৈষম্য পর্দার কাজ অন্য কোষের প্রোটোপ্লাজম থেকে, এই একটা কোষের প্রোটোপ্লাজম থেকে আরেকটা কোষের প্রোটোপ্লাজমকে পৃথক করে রাখা, অথবা পরিবেশের থেকে কি করা? প্রোটোপ্লাজমকে পৃথক করে রাখা। এই কাজ করে থাকে হলো যে পর্দা, সেটাকে আমরা বলে থাকি বৈষম্য পর্দা। এবার আসো ভেদ্য কথাটা কি? ভেদ্য বলতে যে পর্দার মধ্য দিয়ে কোনো কিছু যাতায়াত করতে পারে, সেই পর্দাগুলাকেই আমরা ভেদ্য পর্দা বলি। অর্থাৎ আমি যদি এখানে প্লাজমা মেমব্রেনটাকে একটু জুম করি, এতটুকু মনে করো প্লাজমা মেমব্রেন, এই যে আমি জুম করলাম, এই যে আমি এই অংশটুকুকে জুম করে নিয়ে গেলাম এখানে। তাহলে এই অংশটুকুকে জুম করে নিয়ে গেছি বিধায় আমি এইভাবে এমন দেখাচ্ছি। তাহলে এই দিকে কি আছে? এই দিকে আছে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমীয় অংশ আছে এইদিকে, এই যে প্রোটোপ্লাজমীয় অংশ আছে, খেয়াল করো। আর এইটা আছে মনে করো পরিবেশ, বা এই পাশে মনে করো পরিবেশ বা অন্য কোনো কোষের প্রোটোপ্লাজম ধরে নিলাম। এবার পরিবেশে মনে করো কোনো একটা আয়ন আছে, অর্থাৎ আমি ধরে নিলাম পটাশিয়াম আয়ন ধরে নিলাম। তাহলে এই আয়ন যখন এই পর্দাটাকে ভেদ করে যদি এই দিকে ঢুকে যেতে পারে, খেয়াল করো, তাহলে এই পর্দাটারে কি বলবো আমরা? ভেদ্য পর্দা। আবার যদি পানির অণু থাকে, এইদিকে H2O আছে মনে করো, এই যে H2O আছে পানি, এবার সেই পানির অণু যদি ভেতরে ঢুকতে পারে, তাহলে আমরা পর্দাটারে কি বলবো? ভেদ্য পর্দা। ওকে, তার মানে যে পর্দাকে ভেদ করে উপাদান চলাচল করতে পারে, হয়তোবা সব উপাদান না, তবে সিলেক্টেড কিছু উপাদানও যদি সে তার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে, যেমন পটাশিয়াম আয়ন, তারপরে মনে করো পানির অণু, এইগুলা যাতায়াত করছে, কিন্তু চিনির অণু যেতে পারছে না, না যাক, কেউ না কেউ তো যাচ্ছে। তাইলে যে পর্দার মধ্য দিয়ে কোনো না কোনো উপাদান যাতায়াত করতে পারবে, সেই পর্দাগুলাকে আমরা বলবো হলো ভেদ্য পর্দা। এই ভেদ্য পর্দা আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো অর্ধভেদ্য আর একটা হলো সম্পূর্ণ ভেদ্য। অর্ধভেদ্য বলতে যেটা আমরা বুঝি, যে পর্দার মধ্য দিয়ে সিলেক্টেড কিছু উপাদান যাতায়াত করতে পারবে, কিন্তু সব উপাদান যাতায়াত করতে পারবে না, তাদেরকে আমরা বলি অর্ধভেদ্য পর্দা। আর যে পর্দার মধ্য দিয়ে সকল উপাদান বিনা বাধায় যাতায়াত করতে পারে, সেই পর্দাটাকে আমরা বলে থাকি সম্পূর্ণ ভেদ্য পর্দা। তাহলে কোষের ক্ষেত্রে যে ভেদ্য পর্দাটা ব্যবহৃত হয়, প্রকৃতপক্ষে সেটা কিন্তু অর্ধভেদ্য পর্দা। অর্থাৎ কোষের প্রোটোপ্লাজমকে পৃথক করে রাখার বা নির্দিষ্ট করে রাখার যে পর্দা, সেই পর্দার মধ্য দিয়ে সিলেক্টেড কিছু উপাদান যাতায়াত করতে পারে, যে কোনো উপাদান আসলেই তার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে না। তাই আমরা এই কোষের যে পর্দাটা আছে, যে বৈষম্য পর্দাটা আছে, সেটাকে আমরা অর্ধভেদ্য বলতে পারি। আর অর্ধভেদ্য তো অবশ্যই কি এ কাইন্ড অফ ভেদ্য, মানে পারমিয়েবল, এ কাইন্ড অফ পারমিয়েবল। তার মানে পারমিয়েবল বা ভেদ্য 2 প্রকার, তার মধ্যে আমরা বলবো কোষে যে ভেদ্য পর্দাটা থাকে সেটা অর্ধভেদ্য টাইপের হয়ে থাকে। ওকে, তাহলে অর্ধভেদ্য কি, সম্পূর্ণ ভেদ্য কি, ভেদ্য কি, সেটা আমরা বুঝলাম। বৈষম্য পর্দা কি বুঝলাম। তাহলে দেখো যে কোষ মাত্রই এই একটা পর্দা থাকতেই হবে। তুমি এমন কোনো কোষ দেখাইতে পারবা না যে কোষে এই বৈষম্য ভেদ্য পর্দাটা নাই। যদি এই পর্দা না থাকে, তাহলে তো সেখানে কোষ হওয়ার কোনো সুযোগই নাই।
দ্বিতীয় যেটা সেটা হলো প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম বলতে কি বুঝলাম আমরা? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একত্রে আমরা বলে থাকি প্রোটোপ্লাজম। তাহলে এই বৈষম্যভেদ্য পর্দা এবং প্রোটোপ্লাজম মিলে টোটাল যে এককটা সেই প্রতিটা একককে আমরা এক একটা কোষ বলি। গেল। এবার খেয়াল করো, এই কোষগুলা কি কাজ করে? জীবদেহকে গঠন করে। অর্থাৎ এই এককগুলা দিয়েই কিন্তু জীব তৈরি। যেমন ইটের উপর ইট বিন্যস্ত হয়ে বিল্ডিং তৈরি হয়, ঠিক কোষের উপর কোষ বিন্যস্ত হয়ে এই আমার বডি তৈরি হয়েছে। তাহলে আমি যদি জীব হয়ে থাকি তাহলে আমার দৈহিক গঠনের একক হলো এই কোষ। ওকে, তাহলে জীবদেহের গঠন একক হলো কোষ। যদি কোনো একটা জীব একটা মাত্র কোষে তৈরি হয় তাহলে সেই পুরা দেহটাই কি একটা কোষেই তৈরি, কিন্তু একক তো কোষ। ওকে, এরপরে যদি আমরা দেখি তাহলে কোষ হলো হাওয়া থেকে আসে না। পূর্বতন কোনো কোষ বিভাজিত হইলেই নতুন কোষের সৃষ্টি হয়। অর্থাৎ একেবারে হাওয়া থেকে, জিরো থেকে কখনো কোষ হবে না, কোষ থেকে কোষের সৃষ্টি হবে। উদাহরণস্বরূপ বলতে পারি যে আজকে এই যে আমি মাল্টিমিলিয়নার সেলের দিক থেকে, তার মানে আমার শরীরে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কি সেল আছে। তাহলে এই সেলগুলা এসছে কোথা থেকে? অবশ্যই কোনো না কোনো কোষ থেকে। সেই কোষ কোথায় ছিল? জাইগোট। একটা জাইগোট থেকে আমাদের জীবনের শুরু। সেই জাইগোটটাই বারবার বারবার বিভাজিত হয়ে এই যে আমার এক শরীরে এখন মাল্টিমিলিয়ন সেল। তাহলে আমাদের প্রত্যেকটা সেল কোনো না কোনো কোষ থেকে তৈরি হয়ে আসছে। এবার দেখো আমাদের ত্বকের কোষগুলা নিয়মিত কি হচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আবার নতুন কোষ তৈরি হচ্ছে। তাহলে মৃত কোষ চলে যাচ্ছে, ত্বকে থাকা জীবিত কোষ বিভাজিত হয়ে সেই গ্যাপ পূরণ করে দিচ্ছে। এই যে আমার হাতে দেখো একটু কাটা চিহ্ন আছে, তোমরা যদি দেখো এই যে ক্ষত চিহ্ন আছে, একটা সার্জারি করা হয়েছিল, কাটা হয়েছিল, কোষ ড্যামেজ হয়েছিল, পরে সেখানে সেলাই দেওয়া হয়েছে, ধীরে ধীরে কোষ বিভাজিত হয়ে সেই জায়গাটা পূর্ণ হয়ে গেছে। তাহলে ওখানে কি আঠা দিয়ে পূর্ণ হয়েছে? না, কোষ দিয়ে, কোষ থেকে কোষ তৈরি হয়ে জায়গাটা ফিল আপ হয়ে গেছে। আর যেহেতু গ্যাপ যদি কম থাকে তাহলে কোষ বিভাজিত হয়ে ফিল আপ হইতে দ্রুত, মানে সময় কম লাগে, তাই ওখানে কি সেলাইটা করে দেওয়া হয়। বা এখন তো আবার শুনি যে কসমেটিক্স কিছু বা কিছু রাসায়নিক পদার্থ দিয়েও টেম্পোরারি ওখানে জোড়া লাগানো হয়, পরবর্তীতে কোষ বিভাজিত হয়ে পার্মানেন্টভাবে জোড়া লেগে যায়। ওকে, তার মানে কোষ থেকেই কিন্তু কোষের সৃষ্টি হবে, কোষ কখনোই জিরো থেকে আসবে না। তাহলে এইটা হলো কোষের আর একটা বৈশিষ্ট্য। তাহলে কোষের প্রথম কথা, এরা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম, জীবদেহের গঠনের একক, তারপর কি পূর্বতন কোনো কোষ থেকে তৈরি হয়ে আসে। সাধারণত প্রতিটা কোষই, অধিকাংশ কোষ, তুমি হয়তো বা 99% কোষই দেখবা তারা নিজেরা বিভাজনে সক্ষম। বলতে পারো স্যার নিউরন কোষ তো বিভাজিত হয় না, লোহিত রক্তকণিকা বিভাজিত হয় না, বাট লোহিত রক্তকণিকা যে কোষ থেকে উৎপাদিত হয়ে আসে তারা কিন্তু বিভাজিত হয়। তাহলে অধিকাংশ কোষই কিন্তু বিভাজনে সক্ষম। ওকে, অর্থাৎ নিজের কপি তৈরি করতে পারে, যেটাকে আমরা বলে থাকি স্বপ্রজনন বা প্রজনন। এটা আমরা বলি স্বপ্রজনন, অর্থাৎ নিজে থেকে নিজের কপি তৈরি করতে সক্ষম প্রত্যেকটা কোষ। অধিকাংশ কোষ, প্রত্যেকটা বলবো না, অধিকাংশ কোষ, বা আমরা এখানে প্রত্যেকটা বললেও আসলে অলমোস্ট ওইভাবে ভুল না, কারণ 9.12%কে আসলে আমরা ব্যতিক্রমকে এক্সাম্পল বা এই হিসাবে ধরতে পারি না। যাই হোক, তাহলে আমরা বলবো যে কোষেরা সাধারণত আত্মপ্রজননশীল। ওকে, তাহলে দেখো কোষ সম্পর্কে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য জেনে গেলাম। আর একটা বৈশিষ্ট্য, এই যে দেখো আমি জীব, আমার যে কার্যাবলী, আমি কথা বলছি, হাত নাড়ছি, এই সব কিছু কিন্তু কোষ থেকেই হচ্ছে। অর্থাৎ আমার হাত নড়ার জন্য আমার মাসেল দায়ী, মাসেল তৈরি কোষ থেকে, কোষ থেকেই কি হচ্ছে, মেটাবলিজমের কারণে কি শক্তি আসছে, সেই শক্তির প্রভাবে আমার মাসেল পুল করছে, আমার হাত নড়ছে। কথা বলছি একই মেকানিজম, যে কারণে আমরা বলতে পারি যে একটা জীবের কার্যের যে একক, জীব যে কাজটা করে সেই কাজ করার জন্য যে ক্ষুদ্রতর এককগুলা রয়েছে তারাও কিন্তু সেই কোষই, কোষ থেকেই কিন্তু সেইগুলা নিয়ন্ত্রিত হয়। সেই কারণে আমরা কোষকে আবার জীবদেহের গঠনের একক না, শুধু কার্যের এককও কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো যে কোষ সম্পর্কে তাইলে আমরা জানলাম, আবার বলি, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম, জীবদেহের গঠন এবং কার্যের একক হিসাবে কর্মক্ষম,
পূর্বতন কোনো কোষ থেকে কি সৃষ্টি হয়ে আসে, অধিকাংশ কোষ আত্মপ্রজননশীল। ওকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলাকে তুমি একত্রে করো, করে তুমি কোষের একটা সংজ্ঞা তৈরি করো। তাহলে কি দাঁড়াবে, ওই যে আমি যে কথাগুলা বললাম সেইগুলাই দাঁড়াবে। সেইগুলা নিয়ে বলা যেতে পারে যে জীবদেহের গঠন এবং কার্যিক একক যাহা বৈষম্য ভেদ্য পর্দায় বেষ্টিত নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম এবং এবং কি পূর্বতন কোনো একক থেকে তৈরি হয়ে আসে এবং নিজেরা হলো স্বপ্রজননক্ষম হয়ে থাকে। এমন প্রতিটা একককে, জীবজগতের এমন প্রতিটা একককে আমরা এক একটা কোষ বলে থাকি। ওকে, তাহলে কোষ বা সেল কাকে বলে আমরা জেনে গেলাম। এবার কোষ আর সেল বা সেলের যে দুইটা ক্যাটাগরি আছে সেটা নিয়ে আগে একটু আমরা আলোচনা করব। প্রধান ক্যাটাগরি যেটা, একটাকে আমরা বলি প্রোক্যারিওটিক্স আর সেল, আর একটাকে আমরা বলি ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল যদি আমরা দেখি তাহলে সেখানে কি থাকবে না, এই যে দেখো এই নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, তারপর কি থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, শুধু জেনেটিক ম্যাটেরিয়ালটা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করবে। খেয়াল করো, সাথে কোষগুলা এত বড়ও হবে না, অনেক ক্ষুদ্র হবে। এরপরে যেটা হবে সেটা হলো প্রোক্যারিওটিক সেলে তুমি রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু পাবা না। অর্থাৎ আমি যদি ধরে নিই তাহলে এই দানাগুলাকে যদি আমি রাইবোজোম ধরি, তাহলে এই রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু তুমি পাবা না। এখন বলতে পারো যে কোষীয় বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কারা? নিউক্লিয়াস কোষীয় অঙ্গাণু, ঠিক আছে। আর সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলা থাকে তাদেরকে আমরা বলে থাকি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তারা কারা? তারা হলো ক্লোরোপ্লাস্ট হইতে পারে, তারপরে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়ন ইত্যাদি ইত্যাদি, লাইসোজোম, এরা সব কি, রাইবোজোম, এরা সবই কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ সাইটোপ্লাজমের যে অঙ্গাণু অর্থাৎ নিউক্লিয়াস বাদে বাকি যতটুকু প্রোটোপ্লাজমের বাকি যে অংশটুকু থাকে সেই টোটাল অংশকে আমরা বলি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আবার দুইটা অংশে গঠিত হয়, একটা তরল অংশ যেটারে আমরা ম্যাট্রিক্স বা হায়ালোপ্লাজম বলি, আর সেই হায়ালোপ্লাজম বা ম্যাট্রিক্সের মধ্যে কিছু পর্দাবৃত কিছু বা পর্দাবৃত বা পর্দাবিহীন কিছু কি অঙ্গাণু বা ক্ষুদ্র ক্ষুদ্র কি অর্গানেলস অবস্থান করে, তাদেরকে আমরা বলে থাকি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ওকে, তাহলে প্রোক্যারিওটিক সেলে তুমি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পাবা শুধুমাত্র রাইবোজোম, এছাড়া আর কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পাচ্ছ না। কিন্তু বৈষম্যভেদ্য পর্দা, তারপর প্রোটোপ্লাজম থাকছে, তবে প্রোটোপ্লাজমের ওই যে বললাম গঠনে ভিন্নতা আছে। অর্থাৎ সে নিউক্লিয়াস নাই, জেনেটিক ম্যাটেরিয়াল হলো নেকেড অবস্থায় থাকবে, খেয়াল করো, এবং রাইবোজোম ছাড়া আর কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সেখানে থাকবে না। আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি সেটা আমরা জানলাম। আর ইউক্যারিওটিক সেল এগুলো সব থাকবে। তাহলে ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল সম্পর্কেও আমরা ধারণা পাইলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে একটা কোষকে আমরা এখন দেখব, সেই কোষের মধ্যে একটু ঢোকার চেষ্টা করব, ঢুকে সেই কোষে ঢুকে আমরা ভেতরে গিয়ে কোষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খোঁজা শুরু করব। ওকে, তাহলে তার জন্য আমাদেরকে একটা ভিডিও অ্যানিমেশন দেখতে হবে। এই যে দেখো, খুব ভালো মানের একটা ভিডিও অ্যানিমেশন আমার কাছে আছে, আমি আমরা সেটা একটু দেখব। আচ্ছা, খেয়াল করো, আমরা এখন যেটা দেখলাম প্রথমেই, খেয়াল করো, প্রথমেই আমরা একটা ইঁদুরকে দেখছিলাম। তোমরা যদি খেয়াল করো, আমরা আবার একটু পিছিয়ে যেতে পারি। এই যে দেখো ইঁদুরটা কিন্তু হলো একটা জীব, আমরা জানি। তাহলে ইঁদুরের শরীরে ঢুকলে কি পাবো আমরা? অসংখ্য কি কোষ পাবো, কারণ আমি বলছি কোষ হলো জীবদের গঠন এবং কার্যের একক। তাহলে ইঁদুরটা তৈরি হয়েছে অসংখ্য কোষ তার শরীরে। ওই ইঁদুরকে যদি বিল্ডিং ধরো তাহলে এই কোষকে তুমি ইটের সাথে তুলনা করতে পারো। তাহলে অসংখ্য এই কোষ একের পর এক বিভিন্নভাবে সজ্জিত হয়ে এই ইঁদুর তৈরি করছে। তাই আমরা যদি এখন ইঁদুরের শরীরে প্রবেশ করি তাহলে আমরা সেই এককগুলা অর্থাৎ কোষগুলাকে খুঁজে পাবো। আমরা একটু দেখার চেষ্টা করি।
এই যে দেখো কোষের মধ্যে আমরা ঢুকলাম। এবার যদি আমরা দেখি ওনারা কি দেখাচ্ছে, দেখো এইটা হলো একটা প্রাণী কোষ এবং প্রতিটা কোষে 3টে অংশ থাকবেই ওনারা বলছে। কি কি? প্লাজমা মেমব্রেন বা বৈষম্যভেদ্য পর্দা, সাইটোপ্লাজম আর জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, এই 3টা সেল ইউক্যারিওটিক হোক প্রোক্যারিওটিক হোক সব কোষে থাকবে, সেটাই দেখাচ্ছে। এখন যে অংশটুকু হাইলাইট করা হয়েছে সেইটুকু হলো প্লাজমা মেমব্রেন। আমরা একটু শোনার চেষ্টা করি। There are two broad categories of cells. The first category is eukaryotic cells. They have organelles, which include the nucleus and other special parts. Eukaryotic cells are more advanced, complex cells, such as those found in plants and animals. The second category is prokaryotic cells. They don't have a nucleus or membrane-enclosed organelles. They do have genetic material, but it's not contained within a nucleus. Prokaryotic cells are always one-celled or unicellular organisms, such as bacteria. So, what are organelles? Organelle means little organ. Organelles are the specialized parts of a cell that have unique jobs to perform. Let's start with the nucleus, the control center of the cell. The nucleus contains DNA, or genetic material. DNA dictates what the cell is going to do and how it's going to do it. Chromatin is the tangled, spread-out form of DNA found inside the nuclear membrane. When a cell is ready to divide, DNA condenses into structures known as chromosomes. The nucleus also contains a nucleolus, which is a structure where ribosomes are made. After ribosomes leave the nucleus, they will have the important job of synthesizing or making proteins. Outside the nucleus, the ribosomes and the rest of the organelles float around in cytoplasm, which is the jelly-like substance. Ribosomes may wander freely within the cytoplasm or attach to the endoplasmic reticulum, sometimes abbreviated as ER. There are two types of ER. Rough ER has ribosomes attached to it, and smooth ER doesn't have ribosomes attached to it. The endoplasmic reticulum is a membrane-enclosed passageway for transporting materials, such as the proteins synthesized by ribosomes. Proteins and other materials emerge from the endoplasmic reticulum in small vesicles, where the Golgi apparatus, sometimes called the Golgi body, receives them. As proteins move through the Golgi body, they're customized into forms that the cell can use. The Golgi body does this by folding the proteins into usable shapes, or adding other materials onto them, such as lipids or carbohydrates. Vacuoles are sac-like structures that store different materials. Here, in this plant cell, the central vacuole stores water. Going back to the animal cell, you will see an organelle called a lysosome. Lysosomes are the garbage collectors that take in damaged or worn-out cell parts. They are filled with enzymes that break down this cellular debris. The mitochondrion is an organelle that is the powerhouse for both animal and plant cells. During a process called cellular respiration, the mitochondria make ATP molecules that provide the energy for all of the cell's activities. Cells that need more energy have more mitochondria. Meanwhile, the cell maintains its shape through a cytoskeleton.
The cytoskeleton includes the thread-like microfilaments, which are made of protein, and microtubules, which are thin, hollow tubes. Some organisms, such as plants, that are photoautotrophic, meaning they capture sunlight for energy, have cells with an organelle called a chloroplast. The chloroplast is where photosynthesis happens. It's green because it has a green pigment called chlorophyll. Plant cells also have a cell wall outside of their cell membranes that shape, support, and protect the plant cell. Animal cells never have a cell wall. There are many other unique structures that only some cells have. Here are just a few. In humans, for example, the respiratory tract is lined with cells that have cilia. These are microscopic hair-like projections that can move in waves. This feature helps trap inhaled particles in the air and expels them when you cough. Another unique feature in some cells is flagella. Some bacteria have flagella. A flagellum is like a little tail that can help a cell move or propel itself. The only human cell that has a flagellum is a sperm cell. In summary, remember, eukaryotic cells are plant and animal cells with a nucleus and membrane-enclosed organelles, while prokaryotic cells are unicellular organisms without these things. All cells have a cell membrane, cytoplasm, and genetic material. And even though only plant cells have chloroplasts, both plant and animal cells have mitochondria. ওকে, তাহলে আমরা বোধহয় সেল সম্পর্কে একটা বেশ ভালো ধারণা পেয়ে গেলাম। জানি না তোমরা এখানে কতটুকু বুঝলা। আমার ধারণা ক্লিয়ারই বোঝার কথা, খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা আছে। তারপরেও দুই একটা কি পয়েন্ট আমি এখানে একটু তোমাদেরকে ডিটেলে আলোচনা করে দিব। সেটা হলো যে এখানে যে কথাগুলো বলা আছে তার মধ্যে সাইটোস্কেলেটন বলে একটা বিষয় ছিল, সেই বিষয়টা আমি একটু বলি। দেখো, প্রত্যেকটা কোষেই খেয়াল করো, প্রতিটা কোষেই কিন্তু কি থাকে, একটা নির্দিষ্ট একটা শেপ থাকে। প্রত্যেকটা কোষে একটা নির্দিষ্ট শেপ থাকে। এই শেপটা মেনটেন হয় কি দিয়ে? কোষের সাইটোপ্লাজমে থাকা এক ধরনের প্রোটিন নির্মিত ফাইবার আছে যাদেরকে আমরা বলি মাইক্রোফিলামেন্ট, আর কিছু হলো সিঙ্গেল কিছু টিউব থাকে যাদেরকে আমরা বলি মাইক্রোটিউবিউলস। তাহলে এই মাইক্রোটিউবিউলস আর মাইক্রোফিলামেন্ট মিলে প্রথমে যে একটা স্ট্রাকচার গঠন তৈরি করে, সেই স্ট্রাকচারটা যেমন হয় কোষের শেপটাও কিন্তু তেমন হয়। যেমন আমরা যখন কোনো কিছু বা স্ট্যাচু তৈরি করতে চাই তখন কি করি? আমরা প্রথমে ঢালাই করি, ঢালাই করার চেষ্টা করি। ঢালাই করার আগে আমাদেরকে কি করতে হয়? দেখবা রড দিয়ে এবং সাথে গুণা তার দিয়ে সেই রডগুলোকে জোড়া দিয়ে দিয়ে কি করি? আমরা প্রথমে একটা স্ট্রাকচার বানাই নিই এবং তার উপরে কনক্রিট আমরা যদি সিমেন্ট বালু এবং ইটের টুকরা মিশায় সেটারে যদি এই পূর্ণ করে দিয়ে জমাট বাঁধাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেই যে অবয়বটা আমরা চাইছিলাম, অর্থাৎ স্ট্রাকচার যেমন বানাইছিলাম তেমন অবয়বের একটা মূর্তি কিন্তু তৈরি হয়ে যায়। ঠিক তেমনই কোষের মধ্যেও এরকম রডের মতো কাজ করে, সেইগুলারে আমরা বলছি মাইক্রোটিউবিউলস, আর তারের মতো গুণা তারের মতো কাজ করে তাদেরকে আমরা বলছি মাইক্রোফিলামেন্ট। তাহলে এই মাইক্রোটিউবিউলস আর মাইক্রোফিলামেন্টস মিলে কোষের মধ্যে প্রথমে একটা খাঁচা বা স্ট্রাকচার তৈরি করে, কঙ্কাল তৈরি করে, এবং সেই কঙ্কালের শেপ যেমন হয় কোষটা দেখতে তেমন হয়। কারণ আমরা দেখি কোনো কোষ ডিম্বাকৃতির, কোনো কোষ গোলাকৃতির, কোনো কোষ আয়তকার, কোনো কোষ চ্যাপ্টা। তাহলে এই যে কোষের যে বিভিন্ন ভিন্ন শেপ হয়, সেই শেপটা কিসের উপর ডিপেন্ড করে? ওই সাইটোস্কেলেটনের উপর ডিপেন্ড করে। সাইটোস্কেলেটন যেমন হবে কোষটার শেপটাও তেমন হবে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কোষীয় কঙ্কাল। আশা করি তোমরা এটা বুঝছো। এই ভিডিও অ্যানিমেশনে এই বিষয়টা আলোচনা করা হয়েছে, সেটা আমি একটু ক্লিয়ার করলাম। আরেকটা বিষয় এই ভিডিও অ্যানিমেশনে যেটা দেখানো হয়েছে সেটা হলো যে কিছু কিছু কোষে কিছু ইউনিক ফিচার থাকে, যেমন ফ্লাজেলা।
সিলিয়া। যেমন আমাদের শ্বাসনালী বা ব্রঙ্কাই ব্রঙ্কিওল যেটা রেসপিরেটরি ট্র্যাক্ট, সেই রেসপিরেটরি ট্র্যাক্টকে নিয়মিত পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা রেসপিরেটরি ট্র্যাকের মিউকাস মেমব্রেনগুলোতে বিশেষ ধরনের প্রজেকশনযুক্ত মানে চুলের মাইক্রোস্কোপিক চুলের মতো গঠন দিয়ে দিছে, যাদেরকে আমরা বলে থাকি হলো সিলিয়া, যারা নিয়মিত আন্দোলিত হয়ে কফ আমাদের ইসের থেকে মানে ধুলা ময়লা এবং মিউকাস মিশ্রণ করে কফ আকারে আমাদের শরীর থেকে ধুলা ময়লা রোগ জীবাণুকে বের করার কাজে নিয়োজিত আছে। আবার কিছু কিছু কোষ আছে যে কোষে ফ্লাজেলা থাকতে দেখা যায়, যেমন সকল ব্যাকটেরিয়া না, কিছু ব্যাকটেরিয়াতে কি হয় চাবুকের মতো গঠন থাকে, যেটাকে বলা হয় ফ্লাজেলা। এই ফ্লাজেলার মুভমেন্ট করে সাধারণত তরল মাধ্যমে ব্যাকটেরিয়া চলে থাকে, চলাচল করে। আবার আমরা যদি দেখি তাহলে আমাদের স্পার্ম সেল, হিউম্যান স্পার্ম সেল বা শুধু হিউম্যান না, ম্যাক্সিমাম স্পার্ম সেলেই আমরা এই ফ্লাজেলা থাকতে দেখি, যারা তরল মাধ্যমে স্পার্মকে চলতে ভূমিকা রাখে, সহায়তা করে। তাহলে আশা করি মোটামুটি বোধহয় আমরা এই ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারছি, এবং এই ভিডিও দেখে আমরা এও বুঝতে পারছি যে ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। তাহলে ইউক্যারিওটিক সেলগুলাই যে বললাম যে সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং পর্দায় আবৃত বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকবে, ওখানে সুগঠিত নিউক্লিয়াস নাই, তারপর কি নাই রাইবোজোম ছাড়া আর কোনো সাইটোপ্লাজমে অঙ্গাণু নাই। ইউক্যারিওটিক সেলগুলো অপেক্ষাকৃত বড় হয়, প্রোক্যারিওটিক সেলগুলো অপেক্ষাকৃত ছোট হয়। ইউক্যারিওটিক সেল আমরা উদ্ভিদ এবং প্রাণীতে পেয়ে থাকি, আর প্রোক্যারিওটিক সেল আমরা সাধারণত ব্যাকটেরিয়াতে পেয়ে থাকি। অর্থাৎ অধিকাংশ এককোষী জীব, যারা এককোষী জীবের মধ্যে অনেকেই আবার ইউক্যারিওটিক সেল আছে, কিন্তু এই মনেরা জগতের যে এককোষী জীবেরা আছে বা মনেরা জগতে কিছু বহুকোষী জীবও আছে সায়ানোব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে আমরা প্রোক্যারিওটিক সেল দেখে থাকি। ওকে, সেটা আমরা এখান থেকে জানলাম, বা এখানে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্যও কিন্তু আমরা অনেকাংশে শিখে গেলাম। এরপরে আমরা যদি বলি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যেও কিন্তু পার্থক্য আমরা এই ভিডিও থেকে জানতে পারি, যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ কিন্তু অলমোস্ট একই রকম। আমরা যদি এখানে একটা ছবি দেখি, তোমাদেরকে একটা ছবি দেখাইতে পারি, এখানে খেয়াল করো। এই যে আমরা এখন এক মিনিট আমরা একটু যদি এটা জুম করি, খেয়াল করি, এই যে আমরা এই যে দুইটা সেলকে জুম করলাম, এখানে দুইটা সেল আছে, এখানে ইউক্যারিওটিক সেল, দুইটাই ইউক্যারিওটিক সেল, বাট দুইটা ইউক্যারিওটিক সেলের মধ্যে একটা হলো প্ল্যান্ট সেল আর একটা হলো অ্যানিম্যাল সেল। তাইলে প্ল্যান্ট সেল আর অ্যানিম্যাল সেলের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? মেন পার্থক্য, প্ল্যান্ট সেলে কোষ প্রাচীর থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, এই যে সেন্টিওল আর লাইসোজোম সাধারণত থাকে না, যদিও পরবর্তীতে আবিষ্কার হয়েছে কতিপয় কোষে, সেইগুলা নিয়ে আমরা মেজর হিসাবে ধরবো না। মেন যেটা আমরা করব যে দেখো সব অলমোস্ট সেম, কিন্তু পার্থক্যটা কোথায়? কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, বা এক কথায় আমরা প্লাস্টিড বলতে পারি, শুধু যে ক্লোরোপ্লাস্ট তা না, প্লাস্টিড, কোষ প্রাচীর, প্লাস্টিড, আর সাথে আমরা যদি বলি তাহলে সেন্টিওল এবং লাইসোজোম সংক্রান্ত এই চারটা জায়গায় এদের মধ্যে আমরা পার্থক্য দেখি। আরও পার্থক্য আছে, অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, কিন্তু মোটা দাগে যে পার্থক্য সেটা হলো এই চারটা ক্ষেত্রে। যেমন এদের লাইসোজোম নাই, প্রাণী কোষে লাইসোজোম আছে, এদের কোষ প্রাচীর আছে, এদের কোষ প্রাচীর নাই, খেয়াল করো, এদের ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড আছে, এদের প্লাস্টিড নাই, এদের সেন্টিওল নাই, প্রাণী কোষে সেন্টিওল আছে। ওকে, তাইলে আমরা যদি একটু কোষ প্রাচীর বিষয়টা দেখি, তোমরা জানো আমরা ওই ভিডিওতে দেখছিলাম, তারপরেও যদি আমরা এখানে একটু জুম করে দেখি, তাহলে গ্রিন কালার দিয়ে যে লেয়ারটাকে দেখানো হয়েছে সেটা হলো কোষ প্রাচীর, আর তারপরে যে দেখো এখানে হালকা ব্রাউন কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হলো প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনটাই সেই অর্ধভেদ্য পর্দা, এইটা না থাকলে কোষ হওয়ার কোনো সুযোগই নাই। ওকে, তাহলে আশা করি আমরা বোধহয় উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যেও পার্থক্য জেনে গেলাম। আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ বা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যেও আমরা পার্থক্য জেনে গেলাম। সাথে কোষে যে সকল অঙ্গাণু থাকে বা কোষ সম্পর্কে একটা সাধারণ ধারণা এবং কোষের একটা সংজ্ঞা বোধহয় আমরা ক্লিয়ার জেনে এবং বুঝে গেলাম। এখন একটু বলি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা গত ক্লাসে জেনেটিক্স পড়ে আজকে কেন আবার কোষ পড়ছি? খেয়াল করো, আমি সবসময় অগ্রাধিকার দিছি
যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন কোষ নিয়ে অনেক পড়াশোনা হয়তো বা ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের আছে, জেনেটিক্স নিয়েও আছে, কিন্তু তারপরেও জেনেটিক্সের উপর গুরুত্বটা একটু কম দেওয়া হয়। কোষের এসএসসিতেও পড়ছো, ইন্টারেও পড়ছো, তাই কোষের উপরে কিন্তু দখলটা তোমাদের একটু বেশি। তাই আমি জেনেটিক্সটা আগে একটু বুঝাই নিলাম, নিয়ে দেখলাম যে জেনেটিক্সের ওই চ্যাপ্টারে লিঙ্কেজ, ক্রসিং ওভার, মিউটেশন, এই 3টা টপিক আছে। তো এখন এই 3টা টপিক যদি আমাদেরকে এখন বুঝতে হয়, লিঙ্কেজ, তারপরে ক্রসিং ওভার এবং এই যে মিউটেশন, এইগুলো বুঝতে গেলে, মিউটেশন বুঝতে গেলে আমাদের ডিএনএর স্ট্রাকচার বা কোষ সম্পর্কে একটু বিস্তারিত ধারণা থাকতে হবে। আবার সাথে যেটা সেটা হলো ক্রসিং ওভার বুঝতে গেলে আমাদের কোষ বিভাজন সম্পর্কে ধারণা থাকতে হবে। লিঙ্কেজ বুঝতে গেলেও আমাদেরকে এই কোষ বিভাজন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং ডিএনএর স্ট্রাকচার সম্পর্কেও ধারণা থাকতে হবে। তো সেই কারণে আমি ওই 3টা টপিক আপাতত স্টপ রেখে আমি আবার সামনের দিকে ফিরে এসে আগে কোষ, ডিএনএ বা এই যে টপিক যেগুলো আছে, যে টপিকগুলো এখানে তো কাজে লাগছে এবং পরবর্তী যে টপিক অর্থাৎ তোমাদের লিঙ্কেজ, ক্রসিং ওভার, এইগুলো আলোচনার জন্য তখন কাজে লাগবে। সেই কারণে আগে এই চ্যাপ্টারটা আমরা ক্লিয়ার করে যাব, তারপরে আবার আমরা ওই টপিকগুলো পড়ব। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাস বুঝছো। আমরা আগামী দিন ইনশাল্লাহ আবার তোমাদের সামনে হাজির হব। প্রতি বুধবার তোমাদের ক্লাসটা হয়ে থাকে, কিন্তু গতকাল বুধবার পয়লা বৈশাখের বন্ধ থাকার কারণে আমরা গতকালকের ক্লাসটা আমি তোমাদেরকে আজকে প্রোভাইড করলাম। আশা করি তোমরা বুঝছো এবং ক্লাস কেমন লাগছে জানি না। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবা, যদি কোনো জায়গায় সমস্যা বলে মনে করো তাহলে সেটাও কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে, আমার অনার্সের স্টুডেন্ট এবং সকল সেকেন্ড ইয়ার নন মেজর স্টুডেন্টদেরকে। ভালো থেকো সবাই, নিজে ভালো থেকো, অন্যকে ভালো থাকার সুযোগ করো, তোমাদের জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা সবসময় মেনটেন করো। ধন্যবাদ সবাইকে।